আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো টানা ৩ দিন ধরে অচল। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এতে ক্লাস, পরীক্ষা হচ্ছে না, সেবা মিলছে না বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কেন্দ্রীয় লাইব্রেরিগুলোতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। শিক্ষকরা জানিয়েছেন তাদের কর্মসূচি চলবে। দাবি মানা না হলে পরবর্তী সময়েও কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সকাল 10টায় আমরা জানতে পারলাম যে আমাদের বিপ্লব বড়ুয়া, যিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, উনি জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশেষ পদ্মা সেতু সংক্রান্ত জরুরি বৈঠক আছে, সে কারণে আজকে স্থগিত করা হলো। শিক্ষামন্ত্রী মহোদয়কে বলেছি যে উনি আমাদের বলছেন যে উনিও হয়তো আমাদের সাথে বসতে চাচ্ছেন, বসবেন, কিন্তু আমরা মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যে প্রত্যেক স্কিমটা করা হয়েছে সেখানে শিক্ষা মন্ত্রণালয়কে রাখা হয় নাই। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিপুল, কর্মবিরতি চালিয়ে যাওয়া বিষয়ে শিক্ষকরা কি বলছেন? সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, আজকে চতুর্থ দিনের মতো টানা শিক্ষকদের আন্দোলন চলছে এবং এখানে বেলা 12টা বাজার সাথে সাথে কিন্তু সকল শিক্ষকরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে কিন্তু সবাই উপস্থিত হয়েছেন এবং তারা গতবারে কয়েকদিন ধরে যে আন্দোলনটা করছেন যে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। তারা বলছেন যে আসলে এই আন্দোলন বা তাদের যে দাবি যতক্ষণ পর্যন্ত এটা মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত চলবে। আমরা কথা বলার সুযোগ হয়েছে এখানকার যারা শিক্ষক সমিতি ফেডারেলের সভাপতি রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আন্দোলনের যে যৌক্তিক দাবিটা সেটা যদি সরকার মেনে না নেয় তাহলে তারা এই আন্দোলন থেকে তারা সরে যাবেন না এবং এই আন্দোলনটা দীর্ঘস্থায়ী হওয়ারও সম্ভাবনা রয়েছে যদি সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা না করে। আরও তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে আসলে সরকার যে তাদেরকে একটা স্কিম বা পেনশনের যে পদ্ধতিটা তারা না বুঝে তাদেরকে উপর একটা চাপিয়ে দেওয়া হয়েছে, তারা বলছেন তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে যারা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানে তারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবেন। তারা বলছেন যে আসলে এই বিষয়টা নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসার চেষ্টা করেছে, কিন্তু তারা কোনো আন্তরিকতা না দেখার কারণে কিন্তু এই আন্দোলনটা দীর্ঘায়িত হচ্ছে। তারা আমাদের একটা জিজ্ঞাসা ছিল যে আসলে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো বা শিক্ষামন্ত্রীর সাথে তাদের কোনো বৈঠকের সম্ভাবনা আছে কিনা। তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে এই বিষয় নিয়ে তারা শিক্ষকদের পক্ষ থেকে কথা বলা হয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু তাদের এই বিষয়টি নিয়ে তাদের আন্তরিকতার বিষয়টি নিয়ে তাদের প্রশ্ন রয়েছে বলেও এমনটাই মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন যে আসলে সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা যদি এই বিষয়টা নিয়ে যদি শিক্ষকদের সাথে যদি না বসে তাহলে সেই আন্দোলনটা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে, এমনটাই মন্তব্য বলছেন। এই কারণ হচ্ছে যে শিক্ষকরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর শিক্ষাক্রম কিন্তু অলরেডি বন্ধ রয়েছে এবং তাদের পরীক্ষা অনেকটা বন্ধ রয়েছে। সেই বিষয়টা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে আসলে তাদের দাবিটা মেনে নেওয়ার পরে কিন্তু তারা আবার ওই ক্লাস এবং পরীক্ষায় ফিরে যাবে। তবে এই সময়ে যে আন্দোলনের সময়ে যে বন্ধ রয়েছে সেই ক্ষতিটা তারা পুষিয়ে নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থায় কিন্তু ক্লাসের ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের এবং বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষা নেওয়ার মধ্যে দিয়ে কিন্তু সেটা টেনে আনবেন বলেও আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আসলে সিনথিয়া, যে বিষয়টা বুঝতে পারছি সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে যদি তাদের সমস্যার সমাধানটা না করা হয় তাহলে তাদের এই আন্দোলন আরও চলবে বলে এমনটাই দাবি জানিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। একই সঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা আন্দোলনের প্রসঙ্গ আনলে প্রধান বিচারপতি বলেন, আন্দোলন হচ্ছে হোক, রাজপথে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না। গত 9 জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। 4 দিন ধরে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করছে কিছু শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। দর্শক, এই বিষয়ে জানাতে উচ্চ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, আপিল শুনানিতে আদালত কি বলছে?
সিনথিয়া যেমনটি বলছিলেন, গত ৫ জুন কিন্তু এই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটা নিয়ে কিন্তু হাইকোর্ট একটা রায় দেন। আমি আপনাকে একটু সিনথিয়া বলতে চাই যে আমাদের সাথে কিন্তু আইনজীবী না থাকলেও এই মুহূর্তে মুক্তিযোদ্ধার সন্তানেরা রয়েছেন, যারা কিন্তু আসলে তাদের আক্ষেপ নিয়ে কথা বলছেন। তার আগে আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে এই যে গত ৫ জুন যে হাইকোর্ট সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন, ওই রায়ের ফলে কিন্তু সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল হয়। এই রায়ের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু হয়। এছাড়া ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সহ একাধিক স্থানে কিন্তু বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়। আপনি যেমনটি দেখছেন যে এখনও কিন্তু মুক্তিযোদ্ধা আর সন্তানেরা হাইকোর্টে এসে হাজির হয়েছেন এবং তারা কিন্তু কথা বলছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে সরকারি চাকরিতে যে নবম এবং 13তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত ছিল সেটি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আজ মুলতবি করা হয়। এই সংক্রান্ত রিটের পক্ষে নিযুক্ত যে সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী আজ নেই বলে আসলে অ্যাডভোকেট অন রেকর্ড জহিরুল ইসলাম আজকে শুনানি নট টুডের আবেদন করেন। এরপর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যে 6 বিচারপতির আপিল বিভাগ এই বিষয়ে শুনানি নট টুডের আদেশ দেন। সেই সাথে রাষ্ট্রপক্ষকে বলা হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেন আদালত। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই সময় অ্যাটর্নি জেনারেল কিন্তু এই স্ট্যাটাসকো চান, বলেন অ্যাটলিস্ট একটা স্ট্যাটাসকো দিতে, কিন্তু আসলে যে আপিল বিভাগ রয়েছেন আপিল বিভাগের বিচারপতিগণ বলেন যে না, সেটা লিভ টু আপিল করতে পারেন, পরে যদি পূর্ণাঙ্গ রায় পায় তাহলে লিভ টু আপিল করতে পারে, আর 1 সপ্তাহ পরে এটার আবার শুনানি হবে। তাহলে আমরা আসলে বলতেই পারি যে আসলে হাইকোর্টের যে রায়টা রয়েছে সেই রায়টা কিন্তু আপাতত বহালই রয়েছেন। অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠা যে 30% মুক্তিযোদ্ধা কোঠা ছিলেন সেটা কিন্তু সরকারি চাকরিতে এখন পর্যন্ত বহাল রয়েছেন। সেটার আসলে সর্বশেষ কি হবে সেটা কিন্তু জানা যাবে আগামী 7 দিন পরে, 1 সপ্তাহ পরে এটার শুনানি আবারও হবে। এরপরে আসলে জানা যাবে যে আসলে এই যে কোঠা আন্দোলন চলছে কিংবা সবাই যে মুক্তিযোদ্ধার সন্তানেরা সবাই যে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন স্থানে যে বিক্ষোভ হচ্ছে কোঠা নিয়ে, আসলে সেটার শেষ গন্তব্য কতদূর সেটা কিন্তু আসলে আমরা 1 সপ্তাহ পরে জানতে পারবো। সিনথিয়া, এই ছিল উচ্চ আদালত থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ ৫মবারের মতো বাড়িয়েছেন আদালত। পরবর্তী শুনানি হবে আগামী 14 আগস্ট। এর আগে আপিল শুনানিতে অংশ নিতে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি। সকাল 11টায় ট্রাইব্যুনালে উপস্থিত হন তারা। সুনির্দিষ্ট সময়ের জন্য জামিনে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন জামিনের সময় বৃদ্ধির আবেদন করেন। এদিকে শ্রম আপিল ট্রাইব্যুনালকে দ্রুত আপিল নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না, তার কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি, ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে এটাও বুঝতে পারতেছে না। দর্শক, শ্রম আপিল ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সুফিয়ান ফারাবী, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফারাবী, জামিনের সময় বাড়ানোর পর ডক্টর ইউনূস কি বলছেন জানাবেন? ধন্যবাদ সিনথিয়া আপনাকে শুধু জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল 11টার দিকে এখানে উপস্থিত হন এবং 11টা 50-এর দিকে তিনি ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। শুরুতে যে কথাটি তিনি বলেছেন যে এর আগে মহানগর দায়রা জজে যখন অর্থ পাচারের মামলায় তাকে হাজিরা দিতে হয়েছিল সেখানে তাকে একটা লোহার খাঁচায় বন্দী করা হয়েছিল এমন অভিযোগ তিনি তুলেছিলেন। আজকে তেমনটি কোনো করা হয়নি, এই জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে এই লোহার খাঁচা বিষয়ে সেই বিষয়টি তিনি সাধুবাদ জানিয়েছেন। এছাড়া তিনি আরেকটি বিষয় বলেছেন যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে প্রধানমন্ত্রী যেই তাকে ডায়ালগের আহ্বান জানিয়েছেন বা বিতর্কের আহ্বান জানিয়েছেন সেটাকে তিনি বলছেন যে বিতর্কের মতো কোনো বিষয়ে তিনি এখানে দেখছেন না। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী তথা গ্রামীণ টেলিকমের নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন
তিনি যেমনটি বলছিলেন যে আপিল বিভাগে কখনো আসামিকে উপস্থিত হতে হয় না, কিন্তু এই ক্ষেত্রটি শুধুমাত্র ভিন্ন দেখা যাচ্ছে। প্রতিটা হাজিরাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসতে হচ্ছে, শুনানিতে অংশগ্রহণ করতে হচ্ছে। অন্যদিকে ব্যারিস্টার খুরশিদ আলম, যিনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়োগপ্রাপ্ত আইনজীবী, তিনি যেমনটি বলছিলেন যে যদি ডক্টর ইউনূস স্থায়ী জামিন যেহেতু পাননি, সেহেতু তাকে হাইকোর্টের মাধ্যমে যদি তিনি তার হাজিরাটাকে বন্ধ করতে পারেন তাহলে এতে তার কোনো আপত্তি নেই। কিন্তু এছাড়া যদি এমনিতে তিনি চান যে আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করবেন না, সে বিষয়ে তার আপত্তি রয়েছে। এই ছিল সিনথি আমার কাছে শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী 1 জুলাই থেকে মেট্রো রেলে চলাচলের উপর 15% হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপের কথা। তবে সরকারি এই সংস্থাটির সিদ্ধান্ত অনুসারে ভ্যাটের সমপরিমাণ অর্থ আদায় শুরু করেনি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আজ দুই সংস্থার বৈঠক হবে। এতে কি উপায়ে এনবিআর নির্ধারিত ভ্যাট আদায় করা হবে বা আরোপ হবে কিনা তা চূড়ান্ত হবে। মেট্রো রেলে ভ্যাট আরোপের ব্যাপারে এনবিআর ও ডিএমটিসিএল নিজ নিজ অবস্থানে অনড়। এর আগে নিজস্ব মতামত জানিয়ে দুই কর্তৃপক্ষের মধ্যে বেশ কয়েকবার চিঠি চালাচালিও বৈঠক হয়েছে, কিন্তু বিষয়টির কোনো সমাধান হয়নি। হিসাব অনুযায়ী বর্তমান ভাড়ার সঙ্গে 15% হারে ভ্যাট যোগ করা হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া বেড়ে 115 টাকা হবে। শেষ হলো দীর্ঘ সময় ধরে চলা স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ। আগামীকাল শুক্রবার এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 সালের 25 জুন সড়কপথের পর 2023 সালের 10 অক্টোবর চালু হয় প্রকল্পের রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। 30 জুন সব ধরনের কাজ শেষ হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী আগামীকাল মাওয়ায় সমাপনী সুধী সমাবেশে যোগ দেবেন। সমাবেশ শেষে শেখ হাসিনা দুদিনের সফরে গোপালগঞ্জে যাবেন। জাজিরা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া রওনা দেবেন। তার আগমনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। 5 জুলাই রাতে তিনি বঙ্গবন্ধু ভবনে রাত্রি যাপন করবেন। 6 জুলাই বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্কুল টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন তিনি। উত্তরাঞ্চলে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভোর থেকে ব্রহ্মপুত্রের পানি চিলমারি ও উলিপুরের হাতিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাতিয়া পয়েন্টে পানি বিপদসীমার 65 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের 80,000 মানুষ। জেলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে স্বল্প মেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়িঘাট পয়েন্টে বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে 165টি চরের 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিরাজগঞ্জে বিপদসীমা স্পর্শ করেছে যমুনার পানি। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। বৃষ্টি কম হওয়ায় সুরমার পানি কমে বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। তবে মৌলভীবাজারে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকা। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়ায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, এছাড়া দুর্গতদের সহায়তায় কোনো উদ্যোগ দেখছেন কিনা জানাবেন। ছিনতিয়া বন্যার কোনো সুখবর নেই এখন পর্যন্ত, কিন্তু ব্রহ্মপুত্রের পানি কিন্তু হু হু করে বাড়ছে। আপনাকে যদি একটি পরিসংখ্যান দিয়ে রাখি, যেটি 9টায় কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে দিয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্র নদের হাতিয়া পয়েন্টে কিন্তু এখন 69 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কাউনিয়া, এছাড়া কিন্তু নুনখাওয়া এবং চিলমারি পয়েন্টে কিন্তু 63 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধরলা নদী সেটি কিন্তু 2 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে কিন্তু চরাঞ্চল এবং নিম্নাঞ্চল ছাপিয়ে কিন্তু এখন পানি উঁচু স্থানগুলোতে আসতে শুরু করেছে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নাগেশ্বরী উপজেলার গাবতলা বাজার এবং এখানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এটি কিন্তু অপেক্ষাকৃত উঁচু এলাকা, তারপরেও কিন্তু এখানে পানি সকাল থেকে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। তো বলা যায় যে বন্যার পরিস্থিতি কিন্তু যত সময় গড়াচ্ছে ততই অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষের বাড়িঘরে পানি উঠেছে, অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে কিন্তু স্থান নিয়েছে। এছাড়াও কিন্তু ফ্লাড সেন্টারে মানুষ যেতে শুরু করেছে। তো
বন্যা সম্পর্কে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে সেটি হচ্ছে কিন্তু বন্যার পরিস্থিতি আরো 2-3 দিন কিন্তু এরকম পানি বাড়তে পারে এবং আরো অবনতিতে যেতে পারে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বন্যার দুর্গত মানুষদের মাঝে কিন্তু ইতিমধ্যে ত্রাণ বিতরণ করা শুরু করেছে এবং ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।